বলছে সবকা সাথ সাথ সবকা বিকাশ, ইনসাফ তৃণমূল করছে, বিকাশ ডায়মন্ড হারবার থেকেই হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন। যা বিকাশ করছে, যা ইনসাফ করছে তৃণমূল কংগ্রেস করছে, দেখা যাচ্ছে তো। শেখ শাহজাহানের বাগানবাড়ি দেখতে পাচ্ছে তো মানুষ, 100 বিঘের বাগানবাড়ি। মানুষ ভয়মুক্ত হয়ে প্রকাশ্যে এসে বলছে কিভাবে সরকারি পাট্টা পাওয়া জমিকে কেড়ে নিয়ে সেখানে তার প্রাসাদোপম অট্টালিকা তৈরি হয়েছে, কোনো জায়গায় ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে, মানুষ তো দেখছে। আজকে উনি ইনসাফ সবকা সাথ সবকা বিকাশের প্রশ্ন তুলছেন। রাজ্যে ইডির অফিসাররা আক্রান্ত হচ্ছে, নদী পেরিয়ে পালিয়ে গিয়ে সন্দেশখালিতে আশ্রয় নিতে হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে। ইডি সিবিআই নয়, বাদই দিলাম, ওরা মনে করে ওটা বিজেপি। এই যে সাংবাদিকদের মারা হলো, তাদের ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হলো, গাড়ির চালক নিরীহ তাকে পর্যন্ত মারা হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো, একটা শব্দ বলেছেন, নিন্দা করেছেন। এই সমস্ত তৃণমূলের তৈরি করা কাজ। তৃণমূলকে মানুষ চিনেছে। আমাকে 21-এ এবং 23-এ দল সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, করেছি। যদি দল চায় 24-এও নেতৃত্ব দেবো। কোথাও নিজের পিসির ওপরই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই তার অনাস্থা। ওদের পারিবারিক ব্যাপার, আমরা ওর মধ্যে কথা বলতে যাবো না। বিজেপি কারো জানলা দিয়ে উঁকি মেরে কার ড্রয়িং রুমে কি কথাবার্তা চলছে সেই নিয়ে কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে আলাদা আলাদা করে চেনে না। তৃণমূলের কোনো খণ্ডিত সত্তা হতে পারে না। তৃণমূলের একটাই সত্তা 75-25। তৃণমূলের একটাই সত্তা দখলদারি। তৃণমূলের একটাই সত্তা প্রাতিষ্ঠানিক লুট। তৃণমূলের একটাই সত্তা কিভাবে সমস্ত মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া যায়। উনি যে মানুষগুলোকে 1000 টাকা করে দিচ্ছেন এবং দিয়ে বলছেন করে আমরা দেখাচ্ছি, ওই মানুষের বাড়িতে যে ছেলেগুলো আছে, যে মেয়েরা আছে, যারা শিক্ষিত, যারা তাদের চাকরিগুলো ওরা বিক্রি করে দিয়েছে, ওই পরিবারেরই ছেলেমেয়েরা আজকে ধর্ণা দিচ্ছে, আন্দোলন করছে। যদি তাদের ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারতেন, এত কাঠখড় পুড়িয়ে টাকা জোগাড় করে আবার দিতে হতো না লোককে। বাংলা থেকে গত 4 বছরে 4,64,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে মোদীর সরকার, কিন্তু বাংলার মানুষকে ভাতে মারতে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। জিএসটি বাবদ যে টাকা কেন্দ্র সরকার নিয়ে যায়, যদি কেন্দ্র সরকারের কথা বলেন, কোটা জিএসটিতে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন 3.5-এর নিচে, আর পশ্চিমবঙ্গ যে টাকা শেয়ারটা পায় সেটা 7% অনেকটাই উপরে। বলেছে যে বয়স হলে, আজ নবীন প্রবীণ বিতর্কের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ খুলে বলছেন যে বয়স হলে কর্মক্ষমতা কমে, এখন বয়স্কদের যদি রাস্তায় থাকতে বলি কষ্ট হবে, অসুবিধা হবে। আমার বয়স কম ছিল, রাস্তায় 2 মাস থেকেছি, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যত হয়ে লড়ছি, কিন্তু বয়স্কদের কথাও ভাবতে হবে, তারা তো কর্মক্ষমতা কমে যাচ্ছে। আমরা তো দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ালেন পায়ে প্লাস্টার করে। কর্মক্ষমতা কম বলে তো মনে হয়নি, এখন তাহলে কমে গেছে। তো আমরা এসব খবর রাখি না, আমরা চাই উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যেরকম মানে ওই এখন একটা ট্রেন্ড উঠেছে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, তো ওদের কারা কারা বৃদ্ধাশ্রমে যাবেন, তো যাদের ব্যাপার তারা চিন্তা করবেন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। ডায়মন্ড হারবার পুলিশ জেলা রাজ্যের মধ্যে 1 নম্বরে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, সামাজিক উন্নয়ন করে দেখিয়েছে ডায়মন্ড হারবার। পারলে ডায়মন্ড হারবারকে মডেল অনুসরণ করে দেখান, বিরোধীদের চ্যালেঞ্জ অভিষেকের। উনি হওয়ার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন, নেবেন। আমাদের এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা বিরোধী দলের পার্টি অফিসকে ভেঙে দেবো না। বিরোধী দলের পার্টি অফিস, বিজেপি ওখানে পরিবর্তন হলেও ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের অফিস থাকবে। আমরা কোনো তৃণমূল কংগ্রেসের সভাপতিকে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেলবো, এ ধরনের কোনো পরিকল্পনা বা কর্মসূচি আমাদের নেই। আজকে আর কথা বলছে যে আমাকে দল যে দায়িত্ব দিয়েছে আমি পালন করার চেষ্টা করেছি। অনেকে বলছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব নেই, দল ঐক্যবদ্ধ। মমতা ব্যানার্জি শেষ কথা। মানুষের কাছে জানে মানুষ তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। মানুষ জানে কুন্তল ওখানে আছে, এদিকে পার্থ চ্যাটার্জি আছে, ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক আছে, ওখানে শেখ শাহজাহান আছে, তার ভাই আলমগীর আছে দুর্গ সামলানোর জন্য। মানুষ জানে যে একদম সাগর থেকে পাহাড় পর্যন্ত তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট বিদ্যমান। একদম এই ব্যাপারে তৃণমূল অত্যন্ত ঐক্যবদ্ধ। আশা করি রাজ্য সরকার বাধ্যবাধকতা দেবে। যদি সরকার নাও দেয় আজীবন এই ভাতা পেয়ে যাবেন, কারণ আমি রয়েছি। আনন্দের কথা। আমরা তো বলছি যাদের বার্ধক্য ভাতা দিচ্ছেন তাদের বাড়ির ছেলে মেয়েগুলোর চাকরিটা তারা চুরি করেছে, বিক্রি করে দিয়েছেন, সেগুলোর উনি ব্যবস্থা নেন। একবার তো মিটিংও করলেন, 2বার মিটিং করলেন, কিছু তো হলো না ব্যাপারটা। রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনটা সঙ্গে সঙ্গে তাদের ডিএর ব্যবস্থা করুন, বাড়ান ডিএটাকে, এসব কাজ করুন।
40,000 ছেলে মেয়ের চাকরি বিক্রি হয়েছে স্কুলে, সেখানটার প্রতিকার করুন। মিউনিসিপ্যাল সার্ভিসে 2200 চাকরি বিক্রি করে দিলেন ওভার দ্য কাউন্টার, সেটা দেখুন। মানুষের প্রাপ্য চাকরি, মানুষের অধিকারগুলোকে যদি দিতে পারেন, আবাস যোজনা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারে, আবাস যোজনায় যে তৈরি হচ্ছে সেই ঘর থেকে টাকা নেওয়া স্থানীয় জনপ্রতিনিধি বন্ধ করতে বলবেন, সব ঠিক হয়ে যাবে। টাকা তো প্রচুর, এক একজন প্রধানের বাড়ি দেখুন না। দেশে প্রায় 8 কোটি মানুষের বয়স 60 বছরের বেশি। 8 কোটি প্রবীণ মানুষকে ভাতা দিতে পারে না কেন্দ্র। প্রধানমন্ত্রী 8 কোটি মানুষকে ভাতা না দিয়ে নিজের জন্য প্লেন কেনেন। যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা কাজ করে যাব, পারলে জেলে ঢোকাও। শুধু তৃণমূল সমর্থক নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাইকে তো ভাতা দিলাম। দেখুন, সবার সব কথার কোনো উত্তর হয় না। ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছেন। এই প্লেনের গল্প বলেছিলেন গিয়ে বিভিন্ন রাজ্যে, ফলাফল প্রত্যেকের জানা। যারা এসব কথা বেশি বলতেন, এই তত্ত্বের বিরোধিতা বেশি করতেন, সেই সিপিআইএমকে পশ্চিমবঙ্গে শূন্য করে দিয়েছে। একটু সময়ের অপেক্ষা, কয়েকটা দিন সবাই আছেন, একটু যা হোক গরম বক্তৃতা দিয়ে নিন, সময় ফুরিয়ে আসছে। তৃণমূলকে মানুষ বিসর্জন দেবে। আমার শেষ কোশ্চেন, আজকে সরাসরি আপনাদের কথা করেছে যে বিজেপি ছোট বড় নেতারা আসুক, আমার বিরুদ্ধে দাঁড়াক। অনেকেই আমার এখান থেকে তুলে নিয়ে গেছে, কাউকে গ্রেপ্তার করে আমাকে হারাতে পারবে না। আমি 3,22,000 মার্জিন ছিল, এবার 4 লক্ষ করে দেখাবো। বিজেপি তো এখনো কে লড়বে ঠিক করেনি। বিজেপি এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ওনাকে মনে করে কিনা সেটা তো আমার জানা নেই। যদি মনে করতো তাহলে 1 বছর আগেই প্রার্থীর নাম ঘোষণা করে দিত যে উনি অপরাজেয়। তবে গতবারে যেভাবে লোকসভা নির্বাচন হয়েছে, যে সামাজিক অবস্থা তৈরি করা হয়েছিল, সেটা এবারে হবে না। এবারের নির্বাচনটা ওনার পক্ষে কেকওয়াক হবে না। উনি যেটা হিসেব দিয়েছেন, তাদের 76,120 জনকে রেজিস্ট্রেশন অনুযায়ী বিভিন্ন ক্যাম্পে তারা বার্ধক্য ভাতা দেবেন, এবং এই 1,000 টাকা দেওয়া হচ্ছে যাদেরকে 16,380 জন স্বেচ্ছাসেবক আইডেন্টিফাই করেছেন, তারা এই টাকাটা দিচ্ছেন। এখন প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন দিতে হবে? কেন সরকারের রাজ্য, যদি তারা চান রাজ্য সরকারের পক্ষ থেকে কেন দেওয়া হচ্ছে না? কেন শাসক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? সরকারটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের উত্তরাধিকারী। তিনি একটু তাড়াহুড়ো করছেন বলে নবীন প্রবীণ দ্বন্দ্ব এসেছে, তাহলে তিনিই তো মালিক। এটা তো আমার বাংলা, এটা তো জয় বাংলা, এটা তো বিশ্ব বাংলা, লোগোর মালিক উনি, তো উনি তো দেবেন। উনি যা, সরকারও তাই, সমান্তরাল সরকার চলছে। সুতরাং উনি দেওয়ার সরকার দেওয়া তো একই। তৃণমূল তো মনে করে সরকারটা তাদের। তিনি বলেছেন যে আমি আশা করব রাজ্য সরকারও এই ভাতার ব্যবস্থা করবে। আমি কথা দিয়েছিলাম, আমি ভাতা দিলাম। কেন্দ্রের উপর ভরসা করে আমরা চলি না। ভারতবর্ষে আর কোথাও কোনো দল এটা করতে পেরেছে? পারেনি। 4 লক্ষ মানুষ সহ প্রায় 17 লক্ষ মানুষ এক ডাকে অভিষেকে ফোন করেছে। প্রায় 10 বছর ধরে আমরা দুর্গা পুজো কমিটিগুলোকে সাহায্য করছি। এই যে আশা করবো রাজ্যের সরকার আগামীতে দেবে, আর যেখানে ধূপগুড়িকে মহকুমা করার ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত জানিয়ে দেন, সেখানে রাজ্য সরকারের প্রতি আজকে আশা দেখাচ্ছেন অভিষেক। না, এসবের চুলচেরা বিশ্লেষণ সংবাদ মাধ্যমে হতে পারে, এগুলো নিয়ে সংবাদ মাধ্যম বা কিছু মানুষ ব্যস্ত থাকতে পারে। বিজেপির এতে কোনো আগ্রহ, কোনো উৎসাহ নেই। আমরা এটা জানি যে যেভাবেই হোক সরকারটা সমান্তরালভাবে বাইরে থেকে চালনা করা হচ্ছে। এখন ওদের আভ্যন্তরীণ কি দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, এটা পুরোটাই নাটক, সেটা ওরা বলতে পারবেন। আর মূল বিষয় যেটা, যে তৃণমূল কংগ্রেস দেবে না, প্রশ্ন তো এটা নয়। মুখ্যমন্ত্রীও বলেছিলেন 100 দিনের কাজের ব্যবস্থা প্রত্যেক ডিপার্টমেন্টকে বলে দিয়েছে, হয়ে যাবে। সে কাজ তো হয়নি, দেখা যায়নি। আর ওরা যে গেলেন ঢাকঢোল পিটিয়ে দিল্লিতে, হলো কি? প্রধানমন্ত্রীও বলেছিলেন যে 2 কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি আর 2 এখানকার 2 সচিব, এরা 4 সচিব মিলে বসে সব ঠিকঠাক হবে। সেটা কত দূরে হলো সেটা তো কেউ জানে না। আজকে একটা কথা বললেন যে 15 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, 15 দিনের মধ্যে ব্যবস্থা নেই। দলের প্রতি একটা আশা প্রকাশ করে বলে এবার ডায়মন্ড হারবার থেকে দেখাবো কি করতে হতে পারে। যদি আগামী 3 মাসের মধ্যে টাকা না মেলে যায়, তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে দেখিয়ে দেবো যে কেন্দ্রের বিরুদ্ধে কি করা যেতে পারে 100 দিনের টাকা। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে, তিনি বললেন 15 দিন হয়ে গেল, কোনো হেলদোল তো দেখছি না, আর 2 মাস সময় দিলাম, নাহলে ডায়মন্ড হারবার থেকে যা করার করে দেখিয়ে দেবো। আরে তো ওদেরই তো সরকার চলে আসছে শুনছি, নরেন্দ্র মোদী তার কমাস, তারপরে তো তৃণমূলের প্রধানমন্ত্রী, তখন সব ঠিকঠাক করে নেবেন।
এই সরকারের আমলে টাকা পেতে গেলে হিসাব দিতে হবে, আর্থিক স্বচ্ছতা রাখতে হবে। এই বিষয়ে সরকার বদ্ধপরিকর এবং এখানে জিরো টলারেন্সের নীতি আছে কেন্দ্র সরকারের। মোদী আপনাদের বলেছেন বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু কিছুই করেনি। আমরা যা বলি করে দেখাই। আগেরবার 3,22,000 ব্যবধানে জিতেছিলাম, এবার 4 লক্ষ করতে হবে। ডায়মন্ড হারবার শুধু বাংলা নয়, ভারতবর্ষের যেন 1 নম্বরে থাকে। 4 লক্ষ ব্যবধান চাই, জানিয়ে দিলেন অভিষেক। উনি নিজেই চ্যালেঞ্জ করছেন, নিজেই তার উত্তর দিচ্ছেন, কি বলবো বলুন। উনি যদি 4 লক্ষ ভোটে জিততে পারেন, এটা যদি মডেল হতে পারে, মানুষ সবটাই শুনছে, সবটাই দেখছে, ঠিক সময় মানুষ তার কাজ করে যাবে। শীতের দুপুরে অনেক অনেক সভা করছেন, কেউ ইনসাফ বলছেন, কেউ ন্যায় বলছেন, অনেক কিছু, কেউ সবকা সাথ সবকা বিকাশ বলেন। যে যাই বলে আমরা সবকটা করে দেখাই। এটাই আমাদের ইনসাফ, এটাই আমাদের ন্যায়, এটাই আমাদের সবকা সাথ সবকা বিকাশ। আজকে ডায়মন্ড হারবার যা করে দেখান। ইনসাফ করেছেন তো, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ইনসাফ করেছেন, 40,000 চাকরি বিক্রির ক্ষেত্রে ইনসাফ করেছেন, মিউনিসিপ্যাল সার্ভিসে ইনসাফ করেছেন, সরকারের 5 লক্ষ শূন্যপদকে ধ্বংস করে ইনসাফ করেছেন, একজনের পর একজন অন্তত চিহ্নিত প্রতিষ্ঠিত কারাপ্ট অফিসারদের এখনো পর্যন্ত রিটায়ারমেন্টের পরে বসিয়ে রেখে ইনসাফ করেছেন, বিভিন্ন সরকারি আমলাদের সম্পূর্ণ সিনিয়রিটিকে অস্বীকার করে ওপরে এনে বসিয়ে দিয়ে ইনসাফ করছেন। ইনসাফ তো তৃণমূলের চলছে, তৃণমূলের কাছে ইনসাফের সংজ্ঞাটা কি সেটা তো মানুষ জানে। সেলিম আজকে বলেছেন, আজকে দাঁড়িয়ে বাংলাদেশিকে রোহিঙ্গা দেশদ্রোহী সাজানোর একটা চেষ্টা চলছে। ভবিষ্যতে কুড়ি ফুটবে, বিকশিত হোক, আমরা সবাই মালির কাজ করবো, সার দেব, জল দেব, পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি, লোকসভায় ফাইনাল দেখাবো। जब पानी सर के ऊपर चढ़ जाता है, अच्छे से अच्छा गांधी भी भगत सिंह बन जाता है, বলছেন সেলিম সিং। সংখ্যালঘুদের মধ্যে একটা উত্তেজনা, উদ্বেগ সবকিছু মিলিয়ে মিশিয়ে তৈরি করতে চাইছেন। মোহাম্মদ সেলিম হচ্ছে রোহিঙ্গাদের পক্ষে। শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে এসে ওখানে বসিয়েছে, প্রকাশ্যে তাদের জন্য দানপত্র রেখে দিয়েছিল রাস্তায়, সেটা সারা ভারতবর্ষে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, ওইটার পক্ষে উনি। বাংলাদেশ থেকে এপারে যে মুসলিম অনুপ্রবেশ হয় সেটা সমর্থক মোহাম্মদ সেলিম। ওপার বাংলায় গিয়ে উনি এখানে যত বিবৃতি দিচ্ছেন, একবার গিয়ে ওদিকে বলুন না ওখানকার সংখ্যালঘুদের জন্য কিছু করার। ওখানে সংখ্যালঘুরা যে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, ওখানে একটার পর একটা মন্দির যে ধ্বংস হয়ে যাচ্ছে, একবার যেহেতু বলুন না মোহাম্মদ সেলিমকে গিয়ে ওখানে সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে। উনি এই মৌলবাদের সমর্থক, উনি ওনার দলটাকে অর্ধেক মৌলবাদী ছিল, উনি পুরো মৌলবাদী বানিয়েছেন। ওরা পূর্বপুরুষরা দেশ ভাগ করেছে, উনি এখন বাংলা ভাগ যাতে হয়, এখানেও আরেকটা যেন ধর্মীয় রাষ্ট্র গড়ে ওঠে, সেই গাছের গোড়ায় মোহাম্মদ সেলিম জল দিচ্ছেন। ওর লক্ষ্যটাই হচ্ছে এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করা, সংখ্যালঘুদের দিয়ে সংখ্যাগুরুদের উপরে আক্রমণ করানো, আর গীতা চণ্ডীপাঠের উপর অশ্রদ্ধা তৈরি করা। উনি এগুলোর বিরোধী, উনি মনে প্রাণে ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির বিরোধী, উনি মৌলবাদী শক্তির সমর্থক। আপনারা মণিপুর দেখতে পাচ্ছেন, সেলিমের মতে আপনারা মণিপুর দেখতে পাচ্ছেন, যারা নির্বাচনের আগে বালাকোট দেখিয়েছিল, যারা সার্জিক্যাল স্ট্রাইক। আরে ভাই, সবই তো রাহুল গান্ধী সুরে কথা বলছেন। जब चौकीदारी चोर होता है तब ये सब होता है, সেলিমের দাবি। নরেন্দ্র মোদী কি, নরেন্দ্র মোদীকে দেশের মানুষ কি চোখে দেখেন, বারবার সেটা প্রমাণ পাচ্ছেন। এত হারের পরেও, মানুষের এত প্রত্যাখ্যানের পরেও আজকে মোহাম্মদ সেলিম এসব বলছেন যে ছড়িয়ে দেবেন। 5-42 ডিং হতে পারে না, 5 ডিং হবে। মীনাক্ষী বলছেন আজ কারা যাবে পার্লামেন্টে 2024-এ? 2910 কিলোমিটার হেঁটে যারা তেজ দেখিয়েছেন তারা যাবে, নাকি ভোটের সময় ঠোঁটে লিপস্টিক দিয়ে যারা আপনাদের সামনে ঘুরতে আসেন, আপনারা দেখে ভেবে নেন আসমান সে আয়েগা কোই ফেরিস্তা, আর পরে দেখা যায় চাকরি চুরি করে, গরু পাচার করে ওই দলের নেতারা কম্বল পেতে জেলে শুয়ে থাকছেন, তারা যাবে। ওরা কোনো নাসার বিজ্ঞানী হতে পারে না। বক্তব্য মীনাক্ষী। কারা যাবে? 2910 কিলোমিটার হাঁটছে যারা, তেজ আছে যাদের, তারা, নাকি লিপস্টিক মেখে যারা আসছেন ভোট চাইতে আসমান সে আয়া কোই ফেরিস্তা, তারা যাবে? দেখুন, বয়স কম,
বক্তৃতায় অনেক কিছু বলা হয়, আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে। এত বড় সভায় প্রথম বক্তৃতা করছে, বলে ফেলেছে। তবে মনে রাখা উচিত এটাও, যে যে প্রফেশনেই থাকুক না কেন, লিপস্টিক লাগালেই কিংবা একটু ভালো সাজগোজ করলেই কারোর প্রতিভা খাটো হয়ে যাবে, কিংবা খুব সাদামাটা করে ইচ্ছা করে সেজে থাকলেও তার প্রতিভা, রাজনৈতিক প্রজ্ঞা উপর দিকে যাবে, এটা মনে হয় ঠিক নয়। আরো একটা দ্বন্দ্ব আজকে দেখা গেল যে সময় দাঁড়িয়ে গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে। আজকে কৈলানের এই ডায়মন্ড হারবারের সভা থেকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবীণদের বার্তা দিলেন। উল্টো দিকে ব্রিগেডের মাঠ, আরেক রাজনৈতিক দল, সেখানে দেখা গেল সেলিম, বিমান বসু তারা থেকে গেলেন অন্য মঞ্চে, ডিওয়াইএফআই নেতৃত্ব তারাই থেকে গেলেন মূল মঞ্চে, এবং বার্তা দিয়ে দেওয়া হলো এই ব্রিগেড বিমান বসু নয়, মোহাম্মদ সেলিমের নয়, এই ব্রিগেড ডিওয়াইএফআই এর মীনাক্ষী মুখোপাধ্যায়। কার্যত এবার কি যে পক্ষ কেশের বৃদ্ধতন্ত্রের বামেদের বা সিপিআইএম এর যে দল, সেখানে কি এবার নবীনদের প্রবীণদেরকে জবাব দেওয়ার পালা? সিপিএমের ব্রিগেড তো দেখলাম, মাঠে পক্ষ কেস কেন? ডিওয়াইএফআই এর সমাবেশে তো পক্ষ কেসেরই আধিক্য। মঞ্চের ওপরে তারা ছিলেন, ওখানে ছিলেন। যাই হোক, একটা দলীয় সমাবেশ, তারা তাদের মতো করছেন, প্রত্যেকের অধিকার আছে বলার, সমালোচনা করার, সবই তারা করছেন। তবে আপনারা এই বিতর্কে নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। আপনারা এগুলো, আমি আবার বলছি, মদন মিত্র, ওই এখন আবার উনি নবীন না প্রবীণ কোন দলে জানি না, আমাদের তাপসদা বা আরও যারা আছেন, ফিরাদ হাকিম, ভেতরে যদি যোগাযোগ করতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা উত্তর দিতে পারে। নবীন প্রবীণের বিষয়ে বিজেপির কোনো উৎসাহ নেই, এমনকি বিশ্বাস করুন মানুষেরও বিন্দুমাত্র উৎসাহ নেই। বলছি, আমার একটা শুনে অনেকক্ষণ ধরে বলতে পারছি না, ডায়মন্ড হারবারে যে কেউ দাঁড়াতে পারেন, বিজেপির ছোট বড় যে কেউ দাঁড়াতে পারেন, তখন যেন বলবেন না নমিনেশন দিতে পারেনি, আমি সাহায্য করবো নমিনেশন দিতে। কিভাবে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবারে মানুষের জানা। তিনি যে মানুষের প্রার্থী করবেন বলে 3000 পুলিশকে সঙ্গে নিয়ে যাত্রা করেছেন গোটা পশ্চিমবঙ্গ, সেটাও মানুষ দেখেছে। তার ব্যালট বাক্স, পিচবোর্ডের ব্যালট বাক্সটিকে শেষ পর্যন্ত অক্ষত বা রক্ষা করা যায়নি, সেটাও উনি জানেন। শেষমেশ ব্যালট খেতে হয়েছে। আমরা ব্যালট বক্স জলে, নর্দমায়, নদীতে পড়তে দেখেছি, এবং সর্বশেষ বিডিওকে দিয়ে লুট করিয়েছে। তারপরেও যখন হয়নি, তখন পুলিশ অফিসারদের কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের তুলে নিয়ে এসে আজকে তারা বোর্ড গঠন করেছে। সন্দেশখালী নিউজ করো না, সন্দেশখালী তৃণমূলের জনপ্রতিনিধি, মানে তৃণমূল কোরাঘাটি পঞ্চায়েতের 2জন সদস্য, ঘর ছাড়া।